আপনারা দেখছেন নিউজরুম সংলাপ, আপনাদের সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। প্রথমে জানাবো গত 24 ঘন্টায় দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া সংবাদের শিরোনাম। দেশে এখনও বন্যায় পানিবন্দী 1.5 কোটি মানুষ। বিপদসীমার উপরে নদ নদীর পানির প্রবাহ, 2.5 লাখ পার করল দেশে করোনার সংক্রমণ। দেশ শেষ 20 দিনে সংক্রমিত হয়েছে 50,000, তবে স্থিতিশীল রয়েছে মৃত্যুহার। ঊর্ধ্বমুখী সংক্রমণে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত 2,0851 জন। মোট আক্রান্ত ছাড়িয়েছে 2,52,000। মোট মৃত্যু সংখ্যা 3,333 জন। সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত 1,93,00,000, মৃত্যু ছাড়িয়েছে 7,20,000। এইসব খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে অতিথিরা যুক্ত হয়েছেন। শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। যুক্ত আছেন মোস্তাফিজ শফি, সম্পাদক, দৈনিক সমকাল, এবং যুক্ত আছেন ডক্টর হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন রিয়াজ হায়দার চৌধুরী, সহসভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনা শুরু করতে চাই, তবে তার আগে সারা বিশ্বের যে করোনার চিত্র, তথ্য, সেগুলো একটু জানাতে চাই। করোনা ভাইরাসে এখন পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্ত প্রায় 2 কোটির কাছাকাছি। সে পরিসংখ্যান 1,93,92,016 জন মোট পরিসংখ্যান শনাক্তের, এবং মৃতের সংখ্যা এখন পর্যন্ত 7,20,193 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1,24,48,839 জন। সারা বিশ্বের বিভিন্ন দেশগুলোর যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র জানেন সবার উপরে। সেখানে গত 24 ঘন্টা এখন পর্যন্ত 336 জন মৃত্যুবরণ করেছে। 1,63,000-এর বেশি মানুষ মোট মৃত্যুবরণ করেছে যুক্তরাষ্ট্র জুড়ে, এবং 50 লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রে। ব্রাজিল দ্বিতীয় অবস্থানে, গত 24 ঘন্টায় 200 জন মানুষ মৃত্যুবরণ করেছে করোনা সংক্রমিত হয়ে, এবং সর্বমোট 1 লাখের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে পুরো ব্রাজিল জুড়ে, এবং 29 লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে ব্রাজিলে। ইন্ডিয়াতে এখন পর্যন্ত 916 জন গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে, এবং 42,000-এর বেশি সর্বমোট মৃতের সংখ্যা ইন্ডিয়াতে, এবং এখন পর্যন্ত 50,000-এর বেশি গত 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছে ইন্ডিয়াতে। এই ছিল আসলে মোটামুটি তালিকার যে উপরের দিকের যে দেশগুলো রয়েছে সংক্রমিতের, সেই দেশগুলোর তালিকা। এবং বাংলাদেশের অবস্থান যদি জানি, বাংলাদেশের সংক্রমণের তালিকা এখন পর্যন্ত সারা বিশ্বে 15তম অবস্থানে রয়েছে। বাংলাদেশে সর্বমোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে 2,52,502 জন। মৃত্যুবরণ করেছে 3,333 জন, এবং সুস্থ হয়েছে এখন পর্যন্ত 1,45,584 জন। এই ছিল মোটামুটি আমাদের হাতে এখন পর্যন্ত সারা বিশ্ব এবং বাংলাদেশের করোনার চিত্র। আমরা একটু আলোচনায় চলে যেতে চাই। আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হয়েছেন। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার, আপনাকে দিয়ে যদি শুরু করি। দেশে করোনায় মানবিক বিপর্যয়ের মধ্যেও আমরা দেখছি বেশ কিছু ঘটনা ঘটেছে। পল্লবীতে রাস্তার পাশে গলাকাটা মরদেহ উদ্ধার, ফোন করে ডেকে নিয়ে এক আবাসন ব্যবসায়ীকে খুন, এই ধরনের ঘটনাগুলো আসলে করোনার মধ্যে আমরা প্রায় দেখছি। মানবিক বিপর্যয়ের মধ্যেও কিন্তু সামাজিক অপরাধ বা খুন, এগুলো কিন্তু থেমে নেই। অপরাধ কিন্তু চলছে, যদিও শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব না, কিন্তু নিয়ন্ত্রণ তো করা সম্ভব। আমাদের আসলে ব্যর্থতা কোথাও দেখছেন কিনা, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। প্রথমে বলি, আমরা প্রথম যখন করোনা সারা বিশ্ব আক্রান্ত হয়, তখন অনেক গবেষক অথবা চিন্তাবিদ বিভিন্ন রকমের গবেষণা কর্ম বা তাদের প্রকাশনার মাধ্যমে যেটা বলতে চেয়েছিলেন যে দুনিয়াটা বদলে যাবে, একটা নিউ দুনিয়া আমরা পাবো করোনার পরে। এবং আমিও এরকম 2-3টা আর্টিকেল খুব উৎসাহী হয়ে লিখেছিলাম যে করোনা বোধহয় মানুষকে বদলে দিবে, অনেক কিছু পরিবর্তন আনবে মানুষের নৈতিকতায়, চালচলনে, আচরণে ইত্যাদি। কিন্তু আমি এখন নিজেই বোধহয় ওইটাকে নতুন এডিশন করতে হবে আমাদের লেখাগুলো আগে প্রকাশ হয়ে গেছে। কারণ আমার এখন মনে হচ্ছে করোনা আসলে একটা বিপর্যয়। পরিবর্তনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে বিপ্লব। এই বিপ্লব না, কিন্তু বিপর্যয় থেকে আসলে তেমন কোনো পরিবর্তন হয় না। আর মানুষের লোভ, লালসা এবং মানুষের হিংসা এবং মানুষের যে ক্রমবর্ধমান হারে অপরাধ প্রবণতা আমি দেখতে পাচ্ছি, এটা মোটেই কমছে না। একটা তো মানুষ অবস্থার সুযোগ নিয়ে বিভিন্ন রকমের অপকর্ম করছে, আর বিশেষ করে ব্যবসায়ী থেকে আরম্ভ করে অথবা যারা বিভিন্ন রকমের সরবরাহ কর্মকাণ্ড থেকে যা আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় না, যেটা আমরা প্রথমে মনে হয়েছিল যে এই করোনার শিক্ষা আমাদেরকে মানুষ করে দিয়ে যাবে, যে এরকম একটা বিপর্যয় মানুষকে অনেক সময়
একটু আধ্যাত্মিক ভাবে বোধহয় দুর্বল করে ফেলে। কিন্তু আমার এখন মনে হচ্ছে ওটা কিছুই হবে না, এবং পৃথিবী যেমন আছে এর চেয়ে আরো একটা খারাপ পৃথিবীর দিকে আমরা বোধহয় আমরা যেটা প্রাপ্তি আমাদের, সেটা হচ্ছে যে আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, এটার যে কঙ্কালটা ছিল, এই কঙ্কালটা এটা শুধু আমাদের না, সারা পৃথিবীর। যে উপর দিকে একটা ঢাকা একটা মানে সুঠাম দেহ আমাদের দেখা গেছিল, আসলে আমরা অত সুঠাম দেহে ছিলাম না, এবং আমাদের ভিতরে একটা কঙ্কাল আছে, এই কঙ্কালটা বেরিয়ে আসছে। এবং একই অবস্থা আমাদের বাংলাদেশেও। আপনি দেখেন এই করোনার ভিতরে যে ঘটনাগুলো ঘটলো, এগুলো আসলে কোনোভাবেই একদম করোনাকে যখন মানুষ ব্যবসা হিসেবে নিয়ে নিল, এবং ভুয়া সার্টিফিকেট দেওয়া থেকে আরম্ভ করে, এবং রুগীদেরকে কেনা বলা হয় জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় থেকে আরম্ভ করে যত রকমের প্রতারণা আছে, সেই মানে মানুষ করতে থাকলো, এবং যে যেখানে সুযোগ করতে পারছে সেখানে করছে। এরই একটা মানে প্রতিফলন হচ্ছে আপনি আজকে যে 2-3টা ঘটনা উল্লেখ করলেন। আমার মনে হয় আর কি যে এটার জন্য আমাদের বোধহয় অন্য কিছু, অর্থাৎ করোনা আমাদেরকে বদলে দিয়ে যাবে, পরিবর্তন করে দিয়ে যাবে, এটার ভরসা না করে আমাদের যেখানে সামাজিক সাংস্কৃতিক যে একটা আন্দোলন করার দরকার, মানুষের প্রতি মানুষের মমত্ববোধ, ভালোবাসা থেকে আরম্ভ করে এই যে হিংসা, বিদ্বেষ এবং পরস্পরের প্রতি যে ঘৃণা, এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদের বোধহয় অন্য কিছু খুঁজতে হবে, এবং সেটা আমাদের কালচারাল একটা যদি পরিবর্তন আমরা না আনতে পারি, অর্থাৎ মানুষের মনোজগতে, আমাদের সমাজে, সংস্কৃতিতে যদি আমরা একটা উন্নত মূল্যবোধের চর্চা আমরা করতে না পারি, তাহলে কিন্তু এই ঘটনাগুলো করোনার পরেও, করোনা হয়তো চলে যাবে, কিন্তু আমরা যেটা প্রত্যাশা করছিলাম, এটা পৃথিবী বদলে যাওয়া পৃথিবী বা মানবিক বিশ্ব পাবো আমরা, সেটা আমরা মনে হয় না পাচ্ছি না। আমার হলো তো এই প্রথম বক্তব্য এটা আমার। জি, বদলে যাওয়া পৃথিবী আসলে যেভাবে সবাই ধারণা করেছিল সেটি আসলে হচ্ছে না। করোনা শুধু নিতান্তই একটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, এবং সেটি হয়তো একসময় চলে যাবে। মোস্তাফিজ শফী, আজকে খবরের তালিকা আরও একটি খবর আমরা দেখলাম যে জিকে শামীমের 180টি ব্যাংক অ্যাকাউন্টে 337 কোটি টাকার স্থায়ী আমানত পাওয়া গেছে। এই ধরনের আসলে যারা জিকে শামীমরা রয়েছেন, রাজনীতির ছত্রছায়ায় তারা আসলে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। এইসব আসলে এই যারা জিকে শামীমদের মতো মানুষ যারা রয়েছেন, তাদের কারণে আসলে, তাদের দুর্নীতির কারণে এই দেশটা তো কতটা এগোবে বলে আসলে আপনার কাছে মনে হয়? এদের তো নিয়ন্ত্রণ করা উচিত, কি বলবেন? ধন্যবাদ। নিয়ন্ত্রণ করা তো অবশ্যই উচিত, এবং নিয়ন্ত্রণ কিন্তু কিছু হচ্ছে। আমরা যে ঘটনাগুলো দেখছি সেগুলো কিন্তু আসলে ধরা পড়ার পরে আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। সবগুলো ঘটনা যে আগে আমরা জানতাম গণমাধ্যম কর্মী হিসেবেও তা কিন্তু সঠিক না। অনেকগুলো ঘটনা জিকে শামীমের ঘটনা বলেছেন, তারপরে সাম্প্রতিক সময়ের যে স্বাস্থ্যক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে, আপনি রিজেন্ট মানে এই যদি বলেন, বা যদি এই জেকেজি বলেন, সবগুলো ঘটনা কিন্তু উন্মোচিত হয়েছে, এবং উন্মোচিত হয়েছে সরকারের মাধ্যমে। আমি এই জায়গাগুলোতে সরকারকে সাধুবাদ দিতে চাই যে এই ঘটনাগুলোতে তারা নজর দিয়েছেন। আমাদের যে বিষয়টি, আমরা এই জিকে শামীম বা তারও আগে ইসমাইল চৌধুরী, সম্রাট, তাদের যখন ঘটনাগুলো সামনে আসে, তখন কিন্তু একটি ঘটনা প্রায়ই অনেকেই বলেছেন, যেটা হলো যে আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি, রাজনীতি চর্চার যে প্রক্রিয়া, রাজনীতিতে যে ক্যাডারতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন দলে উপদলে, সেগুলোকে নিয়ন্ত্রণ করার একটি বিষয় কিন্তু তখন সামনে এসেছিল। তো এইটি অব্যাহত থাকতে হবে। আমরা কিন্তু ভুলে যাচ্ছি, আমরা কিন্তু জেকে শামীমকেও ভুলে যাব, আমরা ইসমাইল চৌধুরী সম্রাটকে ভুলে গিয়েছি অনেকটা, আরো অনেকে। সম্প্রতি কিন্তু আমরা ফরিদপুরে দেখলাম 2 সহোদর, সম্প্রতি ফরিদপুরে দেখলাম যে 2 সহোদর আটক হয়েছে, এবং পুরনো ঢাকা আমরা দেখলাম অনুরূপম 2 সহোদর। সরকার কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে। এইটা মানে খুব অব্যাহত রাখতে হবে এবং কঠোরভাবে দমন করতে হবে। এটা যদি আমি বলবো যে আমরা গণতন্ত্রের কথা বলি, গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার কথা বলি, এগুলো সবগুলোর জন্য কিন্তু এই ধরনের সন্ত্রাসতন্ত্র বা এই ধরনের সন্ত্রাসীরা, এই ধরনের মানে দুর্বৃত্তরা, অপরাধীরা সবসময় ক্ষতিকর। এটা কিন্তু আমরা অনেক সময় যারা রাষ্ট্রযন্ত্র চালায়, যারা দল চালায়, রাজনীতি চালায়, তারা কিন্তু বুঝতে পারি না। এটা আমাদের উপলব্ধির মধ্যে যদি সবসময় থাকি, কারণ এরা কিন্তু ওই যে তোমারে বদিবে যে বকলে বাড়িছে, সে এরকমই কিন্তু ওই প্রবাদের মতোই, ওই কবিতার মতোই কিন্তু এরা এক সময় কিন্তু মানে যার প্রশ্রয়ে আশ্রয় সে বড় হচ্ছে, তাকে খেয়ে ফেলার মতো শক্তি অর্জন করে ফেলে। তো আমরা তো মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। সেই বাংলাদেশের জন্য কিন্তু আমরা এত দূর
আমরা এগিয়েছি, মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি, সেই জায়গাটিতে যদি আমাদের রাজনীতি থাকে তাহলে আমরা হয়তো এটা থেকে মুক্তি পেতে পারি। অপরাধী কিন্তু সংখ্যা কিন্তু সবসময়ই কম, অপরাধীর সংখ্যা কম, তাদেরকে দমন করতে হবে কঠোর, তাদের শক্তি বেশি, তাদেরকে কঠোর দমন করতে হবে এবং এটা অব্যাহত ভাবে এটা চালিয়ে যেতে হবে। জি, আপনার কাছে আবারও ফিরবো। আজকের যে সংবাদ শিরোনামগুলো রয়েছে তার মধ্যে আমরা দেখছি যে মেজর সিনহা হত্যা, ওসি প্রদীপ সহ 7 পুলিশ সদস্য বরখাস্ত, করোনার সংক্রমণ সবচেয়ে বেশি ঢাকায়, কম রংপুরে। চীনে নতুন সংক্রামক রোগের প্রকোপ, আক্রান্ত 60 মৃত 7। কেরালায় নামতে গিয়ে উড়োজাহাজ 2 টুকরো, নিহত অন্তত 15 জন। ডিজিটাল সেবায় আগ্রহ বাড়ছে, এসব খবরের তালিকা উঠে এসেছে। এসব খবরাখবরগুলো ডক্টর হাফিজুর রহমান কার্জন, ডক্টর মিজানুর রহমান স্যার যে বিষয়টি বললেন, আসলে যে করোনার কারণে সবারই একটা আশা ছিল যে নতুন একটি সমাজ তৈরি হবে, নতুন সমাজের একটি পরিবর্তন দেখা যাবে, কিন্তু সেটি আসলে আমরা দেখছি না। সামাজিক যেসব অপরাধগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনোভাবেই কমেনি। আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু অনেক সফলতা রয়েছে, জঙ্গি দমন থেকে শুরু করে বড় বড় অপারেশনে তারা অপরাধ নিয়ন্ত্রণে বেশ সক্ষমতাও তাদের আমরা দেখেছি। সক্ষমতা বাড়ার পরও আসলে এসব অপরাধগুলো সেভাবে নিয়ন্ত্রণ করা কি যাচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? কোন অপরাধের কথা বলছেন? সামাজিক অপরাধের কথা বলছি। সামাজিক অপরাধ, আমার কাছে বিষয়টা পরিষ্কার হলো না। না, আমি বলছি যে আমাদের সমাজে যেসব সামাজিক অপরাধগুলো বাড়ছে, খুন বাড়ছে, ছিনতাই বাড়ছে, এই করোনার মধ্যেও আমরা সেগুলো কিন্তু লক্ষ্য করেছি। এগুলোকে আসলে সেভাবে আরো নিয়ন্ত্রণ করা উচিত ছিল কিনা, যদিও শূন্যের কোঠায় আমরা নামাতে কেউই পারে না। না, এখন ধরেন যে আমরা যে মানুষের ইতিহাসের কথা বলি, এটা হোমোসেপিয়ান্সদের যে ইতিহাস সেটা 6000 বছরের। এখন ওই 6000 বছরের ভিতরে আপনি যদি দেখেন তাহলে পরে অনেকবার মহামারী হয়েছে, অসংখ্য যুদ্ধ হয়েছে, বিভিন্ন সময় আপনার দুর্ভিক্ষ হয়েছে। তো আপনার এইটা বুঝতে হবে যে যুদ্ধ হোক, মহামারী হোক, দুর্ভিক্ষ হোক, যাই হোক, অপরাধ কিন্তু বন্ধ থাকে না। কারণ আপনার অপরাধের যে কারণগুলো সেটাকে আপনাকে বুঝতে হবে যে অপরাধ কি কারণে হয়। কিছু কিছু কারণ হচ্ছে আপনার মানুষের ভেতরে থাকে, যেমন আপনার লোভ, আপনার লালসা, আপনার ক্ষমতা লিপ্সা, আপনার হিংসা। আর কিছু কিছু থাকে বাইরে, যেমন ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, হ্যাঁ, তারপরে আপনার ধরেন যে স্ট্রাকচারাল অ্যানোমালিস, সেইটা বাইরে থাকে। তো সেইটা আপনার সমাজের ভিতরে আজকে করোনা ভাইরাস যতদিন থাকবে ততদিন মানুষ সংক্রমিত হতে থাকবে এবং মানুষের মৃত্যুও হতে থাকবে, যতদিন না পর্যন্ত সো ফার ইউ ক্যানট এলিমিনেট দিস ভাইরাস। এখন সমাজের ভিতরে তো অসংখ্য ভাইরাস রয়ে গিয়েছে, সমাজের ভিতরে তো আপনার মানুষের লোভ, লালসা, ক্ষমতা লিপ্সা, তারপরে যে আমরা করোনার ভিতরে দেখলাম যে ত্রাণ চুরি কিভাবে হচ্ছে, আমরা করোনার ভিতরে দেখলাম শাহেদ, সাবরিনা, তাদের লোভ, লালসা কিংবা টাকার প্রতি যে আপনার যে লোভ, মানে এটা তো বন্ধ নেই। এবং আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের কথা আমরা যেটা বলি, আপনার যে ঘরের ভিতরে স্বামী তার স্ত্রীকে নির্যাতন করছে, এবং এইটা তো ধরেন যে করোনার ভিতরে যে লকডাউন, সেই লকডাউনের ভিতরে স্বামী বাইরে যেতে পারছেন না, সারাক্ষণ ঘরে থাকছেন, সেটার প্রেক্ষিতে আমরা দেখলাম যে আপনার ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গিয়েছে। এখন যে কারণে কোনো একটা অপরাধ হয় কিংবা কোনো একটা খারাপ জিনিস হয়, সেই কারণটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত অপরাধ হতেই থাকবে, সেটা আপনার মহামারী হোক, এটা দুর্ভিক্ষ হোক, যুদ্ধ হোক। কারণ যুদ্ধকালে তো আপনার কিছু কিছু অপরাধ বেড়ে যায়। হ্যাঁ, যুদ্ধকালে আপনি দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময় কিংবা এই যে বিশ্বযুদ্ধের সময় কালোবাজারিটা বাড়ে। হ্যাঁ, বিশ্বযুদ্ধের সময় প্রস্টিটিউশনটা বাড়ে, বিশ্বযুদ্ধের সময় আপনার দারিদ্র্য বেড়ে যায়। এখন আপনি বুঝতে হবে যে মানে আপনার নানা রকম অপরাধ, এখন এক একটা সময় এক একটা অপরাধ বাড়ে, আবার কিছু কিছু আপনার নির্ভর করে যে আপনার যে বিদ্যমান আর্থসামাজিক পরিস্থিতি। যেমন 50 ইয়ার্স ব্যাক, আপনার 50 বছর আগে কিন্তু আপনার সাইবার ক্রাইম ছিল না, তখন তথ্য প্রযুক্তি ছিল না, তথ্য প্রযুক্তি সংক্রান্ত যে অপরাধ মানে ক্রাইমস রিলেটিং টু ইনফরমেশন টেকনোলজি, সেটা ছিল না। হ্যাঁ, তো এইটা আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশ ধরেন যে আপনি 1980-র দশকেও কিন্তু আপনি দেখেন যে 90-এর দশক থেকে যে নগরায়ণ, শিল্পায়ন হচ্ছে, তার প্রেক্ষিতে আমরা দেখছি যে কর্পোরেট ক্রাইম বেড়ে যাচ্ছে, হোয়াইট কলার ক্রাইম বেড়ে যাচ্ছে, তারপরে মানি লন্ডারিং বেড়ে যাচ্ছে। এটা কিন্তু 3 দশক আগেও ছিল না। হ্যাঁ, অনেক অপরাধ কিন্তু আপনার আর্থসামাজিক যে আপনার বাস্তবতা সেটার উপর নির্ভর করে। আপনাকে ওইটা বুঝতে হবে যে আপনার যদি আপনি মনে করেন যে করোনা কালে অপরাধ হবে না, সেইটা বোধহয় ঠিক না। কারণ আপনি দেখবেন যে মানুষের ইতিহাসের প্রথম থেকে কিছু কিছু অপরাধ ছিল
এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তার একটা হচ্ছে হোমিসাইড মানে নরহত্যা, আর একটা হচ্ছে ধর্ষণ। এরকম কিছু আপনি দেখবেন যে আপনি যদি ইফ ইউ লুক এট দি স্ট্যাটিস্টিক্স অফ ক্রাইম, তাহলে পরে আপনি দেখবেন যে আপনি গত 10 বছর 20 বছর যে হত্যা, ধর্ষণ, যৌন অপরাধ, ডোমেস্টিক ভায়োলেন্স, এটা অলমোস্ট একই রকম থাকে। জি আপনার গত বছরও হয়েছে 10,000, এবছরও 10,000, এরকম একটু এদিক ওদিক হবে। হ্যাঁ, এবং যে কারণে অপরাধগুলো হয়, যতদিন পর্যন্ত সমাজে কিংবা বিশ্বের বিভিন্ন জায়গাতে কারণগুলো থাকবে ততদিন এটা হতেই থাকবে। জি, আপনার কাছে ফিরবো আবারও। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রিয়াজ হায়দার চৌধুরী, সহ সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আপনাকে স্বাগত জানাচ্ছি। রিয়াজ হায়দার চৌধুরী, আপনার কাছে আসছে যে চট্টগ্রামে করোনা মোকাবেলার পাশাপাশি নিশ্চয়ই এই ধরনের সামাজিক অপরাধগুলো নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। আপনার চোখে আসলে কি পড়ছে, তারা আসলে কিভাবে সেগুলো নিয়ন্ত্রণ করছেন, যদি সংক্ষেপে বলেন। আমাকে শুনতে পাচ্ছেন রিয়াজ হায়দার চৌধুরী? রিয়াজ হায়দার চৌধুরী নিশ্চয়ই আমাকে শুনতে পাননি। আমরা অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার, আপনার কাছে আসতে চাই। দেশে করোনার সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। আমরা দেখলাম যে শেষ 20 দিনে, লাস্ট 20 দিনে 50,000 সংক্রমণ ছাড়িয়েছে, যেটি আসলে এর আগের যে 50,000 সেটি 18 দিনে ছিল। এখন আসলে দিনের যে আনুপাতিক হার সেটি আসলে বাড়ছে। রাস্তায় বের হলে আমরা এখনও দেখি যে এক শ্রেণীর মানুষ সতর্কতা মানছেন না। তবে একটি সুখবর রয়েছে, সেটি হচ্ছে মৃতের সংখ্যা আসলে অনেকটা, মৃতের হার সেটি অনেকটাই কম। শেষ মুহূর্তে হলেও তো আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে কিছু করা উচিত কিনা, বা নিয়ন্ত্রণে তাদের আরো একটু কঠোর হওয়া উচিত কিনা? না, প্রথমে বলছি আমাদের যে সংক্রমণ বাড়ছে এটা একটা বিতর্কিত ব্যাপার। যে পরিসংখ্যানগুলো দেয়া হচ্ছে এর মধ্যে বিভ্রান্তি আছে, আর এগুলোর পরিসংখ্যান যথাযথভাবে হয়নি, শুরু থেকে বলা হচ্ছিল। আর বাস্তবতা যেটা হচ্ছে, আমি যদি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলি, কারণ আমি যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আমার 25,000-এর মতো ছাত্র এবং শিক্ষা কর্মকর্তা কর্মচারী মিলে 30-35,000 লোকের একটা পরিবার। তো প্রথম দিকে আমি যেরকম একটা হটলাইন লাইন খুলতে হলো, কে কোথায় অসুস্থ হচ্ছে, আমার ছাত্ররা অসুস্থ হচ্ছে, শিক্ষকরা অসুস্থ হচ্ছে, তাদেরকে হাসপাতালে ব্যবস্থা করা বা কাউকে বলে দেওয়া, এই কাজগুলো আমরা করার জন্য একটা সেল করেছিলাম। তো সেটা যেই পরিমাণ ব্যস্ততা ছিল, আমি এখন ব্যক্তিগতভাবে বলছি এটা এখন আর ওইভাবে কার্যকর নাই, এবং ওইভাবে কেউ খুব রেয়ার আমাদের কোনো ছাত্র বা শিক্ষক আক্রান্ত হচ্ছে এই ধরনের খবর কিন্তু আমরা এখন আর খুব একটা পাই না। পরিসংখ্যান যাই বলুক না কেন, আমি আমাদের প্ল্যানিং কমিশনের সদস্য শামসুল আলম সাহেব একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ একটা কার্ভ করে দেখিয়েছেন যে আসলে জুন মাসের পরের থেকেই আমাদের সংক্রমণের যে গতি এটা স্থিমিত হয়ে আসছে, এবং আস্তে আস্তে এটা নিম্নমুখী। আসলে বাস্তব অবস্থা তাই। ইয়েতে হাসপাতালে ভর্তি অথবা পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে না, যে কথাগুলো আমরা বলছি সেগুলো আসলে সবই সাধারণ জ্ঞান থেকে বলছি, এগুলো নিয়ে আসলে গবেষণা হয়নি। মানে যতগুলা কারণ মনে আসে সবগুলা 7টা-10টা কারণ বলতেছি, এগুলো নিয়ে আসলে উচিত ছিল কেন লোক হাসপাতালে যাচ্ছে না অথবা পরীক্ষা করাতে যাচ্ছে না, সেগুলো গবেষণা হওয়ার দরকার ছিল। তবে বাস্তব অভিজ্ঞতা হচ্ছে কমে যাচ্ছে, এটা ন্যাচারালি হয়তো কমে যাচ্ছে। আর যেটা ছিল প্রথম দিকে যে দুরবস্থা ছিল আমাদের চিকিৎসা ব্যবস্থা, মানে অক্সিজেন ছিল না, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ছিল না, ডাক্তাররা অভিজ্ঞ ছিল না, কি করতে হবে অনেকে জানতো না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও প্রায় বিভ্রান্তিকর, এক একদিন এক এক রকম সাজেশন আসতো। তো এইগুলো আস্তে আস্তে সবকিছু সেটেল ডাউন করার পরে এখন হাসপাতালগুলোতে প্রশাসনিক ভাবে যে দুর্বলতা গুলো ছিল সেগুলো কাটিয়ে উঠছে, এবং আমাদের ডাক্তাররাও এখন অনেক পারদর্শিতা অর্জন করছে, যার কারণে মৃত্যু হার এটাও এখন একটা আমি মনে করি যে সেটেল ডাউন করছে, এবং এটা আশা করি কমে যাবে। তবে আপনি যে প্রশ্নটা করছেন যে আমাদের মানসিক সচেতনতা, যেটা আমি বহুদিন থেকে বলছিলাম যে টেস্ট করে আপনাকে শনাক্ত করা, পজিটিভ হলে তো অন্য কিছু অনেক কিছুতে পজিটিভ হলে খুব ভালো, করোনায় পজিটিভ হওয়া তো ভালো লক্ষণ না, কিন্তু এইটা জন্য আপনাকে ওয়েট করতে হবে কেন? আমি যেটা বলছিলাম যে আপনি যখনই কেউ এই সিমটম গুলো দেখা দিবে, যেগুলো সাধারণ ভাবে যেভাবে আমরা অসুস্থ থাকি তার চেয়ে ভিন্নতর, যেমন কারো যদি কখনোই শ্বাসকষ্ট ছিল না, কিন্তু হঠাৎ করে যখন
তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, ধরে নেন না আপনি কোভিড আক্রান্ত হয়েছেন, আপনি আইসোলেশনে চলে যান, এটা যদি হয়। আর আমরা যদি যে কথাগুলো বলি যে করোনা আসলে জীবাণু সাধারণ আবহাওয়ায় বা পরিবেশে বাঁচতে পারে না, এটা একটা মানুষের মধ্যেই বেঁচে থাকে। এমন না যে অসংখ্য করোনা জীবাণু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর এটা আস্তে আস্তে আমাদের নাকে দিয়ে মুখে দিয়ে ঢুকছে, এরকম না। এটা হিউম্যান বডি ছাড়া এটার বেশিক্ষণ টিকে থাকারই কোনো সুযোগ নেই। অতএব যেই সংক্রমণটা হচ্ছে একজন থেকে আরেকজনে হচ্ছে, এবং সেটা হচ্ছে ড্রপলেটস এর সাহায্যে। সেখানে যদি আমরা এই স্বাস্থ্যবিধিটা অন্তত মানতাম যে আমরা যে দূরত্ব মেনটেন করা, আর হচ্ছে একটা সাধারণ গেঞ্জির কাপড়ের মাস্ক, এই মাস্কগুলো নিয়ে বহু কীর্তি কাহিনী হয়ে গেছে, সেটা আর বললাম না। আমি যেটা বলছি যে আমাদের যে নারায়ণগঞ্জে যে হুঁশিয়ারি শিল্প যেটা আছে, যেখানে গেঞ্জি বানায়, তারা যদি লার্জ স্কেলে এরকম একটা সরকারি ব্যয় হতে পারতো, এটা সরকারি টাকায় 3টা লেয়ার করে সাধারণ গেঞ্জির কাপড় দিয়ে যে মাস্ক, এগুলো যদি আমরা লার্জ স্কেলে বিতরণ করতে পারতাম, এই সারাদিন টেস্টের খবর নেওয়া, টেস্ট হয় নাই, কম হয়েছে, কমে যাচ্ছে, এগুলোর দিয়ে তর্ক বিতর্ক না করে সরকার যদি সমস্ত এফোর্টটা যদি ওইদিকে দিত, যে স্বেচ্ছাসেবীদের দিয়ে মানুষকে মাস্ক পরানোর জন্য, অথবা এক পর্যায়ে যদি প্রয়োজন হতো, কারণ আপনি সংক্রামক বিধি আইনে আপনি হালকা মৃদু শক্তি প্রয়োগ করার কিন্তু সুযোগ আছে, এখানে আমাদের আইনের অধ্যাপক আছে, ওই আইনেই আছে। যদি আপনি যদি মানুষকে কেউ যদি অন্যকে সংক্রমিত করার যদি একটা সম্ভাবনা থাকে, তাকে প্রতিহত করার জন্য আইনগত সুযোগ কিন্তু ওই আইনের মধ্যে আছে। এর বাইরেও ওখানে একটু বেশি জরিমানা আছে, কিন্তু আমরা আমাদের সাধারণ আইনেও পেনাল কোড সেটা আইনেও 20 টাকা, 50 টাকা, 100 টাকা জরিমানা কিন্তু আরো সুযোগ আছে, এটা সাধারণ আইনেও আছে। আমার মনে হয় এই দুইটা দিকে বেশি মনোযোগ দেওয়া দরকার, ভলান্টিয়ারদের দিয়ে স্বেচ্ছাসেবক দিকে মাস্ক পরানো, ডিস্টেন্স মেনটেন করা। আর হাসপাতালের অবস্থা এখন অনেক উন্নত, এবং এখন আইসিইউর বেডের কোনো অভাব নেই, এবং অনেক হাসপাতাল ইতিমধ্যে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। কারণ আপনি কোভিড আক্রান্ত হওয়ার পরে যে আপনাকে ওষুধ দিয়ে চিকিৎসা করতে ফেলবে, এরকম তো কোনো সুযোগ নেই। চিকিৎসাটা হবে আপনার সিমটম বেসে। তো সেই জন্য আমি মনে করি যে আমাদের এখন সমস্ত এফোর্টটা দেওয়া উচিত, এই মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে চলে। নিশ্চয়ই আপনার কাছে ফিরবো, থাকুন আমাদের সঙ্গে। স্বাস্থ্যবিধি মানতেই হবে, কারণ একমাত্র উপায় হচ্ছে করোনাকে নির্মূলের স্বাস্থ্যবিধি মানা। মোসাফির শফি, করোনার মধ্যে আমাদের দেশে এখন বন্যার একটি দুর্যোগ চলছে, উভয় সংকটের মধ্যে আসলে রয়েছে দেশ। করোনা এবং বন্যা পরবর্তী ঝুঁকি কিন্তু ব্যাপক। করোনা পরবর্তী যে ঝুঁকি রয়েছে, একই সাথে বন্যা পরবর্তীও কিন্তু ঝুঁকি কিন্তু রয়েছে। কৃষি উৎপাদন কমে যাওয়ার একটি শঙ্কা রয়েছে। সংকট উত্তরণে আসলে উভয় সংকট উত্তরণে এখনই পদক্ষেপ নেওয়া উচিত কিনা, আপনি কি বলবেন? অবশ্যই, আমরা তো দেখতে দেখতে 5 মাস অতিক্রম করলাম করোনা শনাক্তের। 8ই মার্চ থেকে যদি ধরি, তাহলে আজকে 8ই আগস্ট হয়ে গিয়েছে। তো এই 5 মাসে আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি, বেশিরভাগ পদক্ষেপগুলো কিন্তু সঠিকভাবে নিতে পারিনি। আমাদের যে জিনিসটা হয়েছে, আমাদের মৃতের হার কম, এটা কিন্তু মানুষের সার্ভাইভাল ক্যাপাসিটি বেশি থাকার কারণে মৃতের হার কম হয়েছে। এবং আমাদের অনেক মানুষ কিন্তু আসলে সে নিজে জানেই না হয়তো যে সে নিজে হয়তো কোভিড-19 আক্রান্ত হয়েছে, সে এমনিতেই ভালো হয়ে গিয়েছে। আর এটা যেটা হয়েছে যে আমাদের চিকিৎসকদের মধ্যে এক ধরনের মানে অভিজ্ঞতাও এর মধ্যে হয়ে গেছে, যে তারা কিভাবে চিকিৎসা দেবেন। অনেকে বাড়িতে বসে যে আমাদের ট্রেডিশনাল যে ট্রিটমেন্ট গুলো, সেগুলো নিয়েও ভালো হচ্ছেন। এটা একটি বিষয়। আর আপনি যে বন্যার বিষয়টি বললেন, বন্যা দুর্যোগ কিন্তু মোকাবেলা করেই বাংলাদেশ এত দূর এগিয়েছে। এবং আগে যেরকম বাংলাদেশ প্রতীক বলা হতো, যে বন্যার প্রতীক, ঘূর্ণিঝড়ের প্রতীক, এখন কিন্তু এগুলো মোকাবেলা করে কিভাবে টিকে থাকতে হয় তার প্রতীক হিসাবে কিন্তু বাংলাদেশ সারা বিশ্বে উপস্থাপিত হয়। এই জায়গায় আমি বলবো যে বন্যা আমাদের এবার যে সময়টিতে বন্যা হয়েছে, এটা একেবারে প্রত্যাশিত সময়। কিন্তু বন্যা দরকার, পানি বৃষ্টি হওয়া দরকার, ব্যাপক পলি আসা দরকার, আমাদের ফসলের জন্য দরকার। কিন্তু এবার এই সময়টিতে খুব বেশি ফসল মাঠে ছিল না, একেবারে ভর বর্ষার সময় কিন্তু বন্যা হয়েছে। মানুষ যে বিষয়ে যেগুলোতে বানবাসী হয়েছেন, আশ্রয়হীন হয়েছেন, বাড়িঘরে পানি ঢুকে গেছে, সেগুলো কিন্তু আমাদের বাঁধ ব্যবস্থাপনার ত্রুটির কারণে হয়েছে। আমি বলবো যে এই ত্রুটিগুলো আমাদের আসলে মানে বন্যা যখন হবে তার আগেই শুষ্ক মৌসুমেই সেই ত্রুটিগুলো নিরসনের দরকার। যেমন আমরা যদি আমাদের দক্ষিণাঞ্চলের কথা বলি, কিছুদিন আগে আমপান ঘূর্ণিঝড় আসলো, আমরা জানি যে এর আগে সিডর আইলার সময় যে বাঁধগুলো ভেঙে গিয়েছিল, সেগুলো কিন্তু প্রপারলি সংস্কার হয়নি। এই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। আর একটি বিষয় যে করোনার কারণে কিন্তু
ত্রাণ তৎপরতা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। সেই জায়গাগুলোতে আরো নজর দিতে হবে। সামাজিক যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো কিন্তু করোনায় মনোনিবেশ করার কারণে অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। কারণ তো করোনার কারণে গত 5 মাস ধরে কিন্তু আমাদের নানাভাবে ত্রাণ সহায়তা মানুষকে দিতে হচ্ছে, করোনা আক্রান্ত মানুষকে দিতে হচ্ছে, করোনা দুর্গত মানুষকে দিতে হচ্ছে। এখন বানবাসী মানুষ আমাদের সামনে দাঁড়িয়েছে, তাদেরকে সহযোগিতা করা দরকার এবং এখানে সরকারকে বেশি উদ্যোগ দিতে হবে, কারণ সামাজিক শক্তিগুলো বেশিরভাগই এর মধ্যে ক্ষয় হয়ে গিয়েছে। তারপর আমি আহ্বান জানাবো যে আমাদের যে ছোট ছোট শক্তিগুলো আছে, সবার ছোট ছোট শক্তি একসঙ্গে এক জায়গায় যদি সম্মিলিত হয় তাহলে কিন্তু অনেক বড় শক্তিতে পরিণত হয়। তো আমরা সবাই যে যেখানে আছি, যেখানে করোনা দুর্গতদের পাশে দাঁড়াবো, করোনায় যারা হারিয়েছেন কর্মহীন মানুষের পাশে দাঁড়াবো, একই সঙ্গে বন্যায় যারা গৃহহীন হয়েছেন, যারা ঘর বাড়ি ছেড়ে মানে রাস্তায় বাদে বসবাস করছেন, স্কুলে বসবাস করছেন, আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন, তাদের দিকেও আমাদের হাত বাড়াতে হবে। সবাই মিলেই সম্মিলিতভাবেই কিন্তু এই দুর্যোগ মোকাবেলা করতে হবে। জি, ডক্টর হাফিজুর রহমান কার্জন, আপনার কাছে আসছে যে দেশে করোনা, আমাদের দেশে মৃতের হার অনেকটাই কম, কিন্তু সংক্রমণ কিন্তু এখনো নিয়ন্ত্রণহীন বা ঊর্ধ্বমুখী। বলা হচ্ছিল যে মানুষ সতর্কতা এখনো মানছে না। সতর্কতা মানার ক্ষেত্রে সামাজিক দায় আসলে অবশ্যই জরুরি, বা সামাজিক দায়বদ্ধতা এখানে অবশ্যই রয়েছে। কি বলবেন আসলে সামাজিক দায়বদ্ধতা কতটুকু পালিত হচ্ছে বা বলে মনে হয় আপনার? না, আমার যেটা মনে হয় যে আমি তো এই বিষয়ে বিশেষজ্ঞ না। যারা বিশেষজ্ঞ তারা মানে করোনা পরিস্থিতি আমাদের এত বেশি আতঙ্কিত এবং উৎকণ্ঠিত করেছিল যে আমরা এই বিষয়ে যে সমস্ত রিপোর্ট, কলাম, তারপর বিশেষজ্ঞ মতামত, সেটা টেলিভিশনে এসছে, পত্রিকায় এসছে, তো সেগুলো পড়ে পড়ে মোটামুটি আমরা মোটামুটি একটা ধারণা অর্জন করেছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার মার্চ মাসে, এপ্রিল মাসে আমাদের এখানে যে আতঙ্কটা ছিল করোনা নিয়ে, সেই আতঙ্কটা এখন নাই। আর দ্বিতীয়ত আমার কাছে যেটা মনে হয়েছে যে সরকারের প্রথমে যেটা প্রয়োজন ছিল যে আপনার তথ্য উপাত্ত নিয়ে আপনার বিশ্লেষণ করে একটা প্রক্ষেপণ তৈরি করা। বিভিন্ন দেশে যেটা হয়েছে, বিভিন্ন দেশে আপনার রোগ নিয়ন্ত্রণ, রোগ তত্ত্ব নিয়ে যারা কাজ করেন যে সমস্ত প্রতিষ্ঠান, আমাদের এখানে আইইডিসিআর কিংবা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সংশ্লিষ্ট বিভাগ, মাইক্রোবায়োলজি, তাদেরও এক্ষেত্রে কাজে লাগানো যেত। যে আপনি আপনার তথ্য উপাত্ত নিয়ে একটা প্রক্ষেপণ তৈরি করা, যে আপনার সংক্রমণ কবে পিকে যেতে পারে, ওই পিকটা কতদিন থাকতে পারে, এবং আপনার দেশের আর্থসামাজিক যে ব্যবস্থা, কারণ আমার দেশের যে আর্থসামাজিক অবস্থা, যে আমাদের অল্প একটু জমি, তার উপরে 17 কোটি মানুষ, এবং আপনি এই 17 কোটি মানুষের ভিতরে সোশ্যাল ডিস্টেন্সিং এর যে কথা আমরা বলছি, এটা আসলেই সম্ভব কি? হ্যাঁ, বাজার করতে আমরা যে এখানে যারা আছেন, আমরা বাজার করতে পলাশী বাজার যাই কিংবা নিউ মার্কেটে যাই, ওখানে যে আপনার আমি যখন মাছ কিনতে থাকি তখন দেখি যে মাঝখানে দুই পাশে আপনার উঁচু যে ইয়েটা, ওখানে মাছ বিক্রি হচ্ছে, মাঝখানে যে জায়গাটা ওইটা 4-5 ফিট হবে, এবং সেখানে গাদাগাদি করে আমরা ওই মাছ মাংস, তো এই অবস্থায় এই ইনফ্রাস্ট্রাকচার তো পুরো আপনার দেশের ভিতরে, এবং আপনি প্রত্যেকটা জায়গাতে আপনার এই সমস্ত অবকাঠামো যখন নির্মাণ হয়েছে তখন তো করোনা ছিল না। এখন আপনি ডেনসিটি বেশি আমাদের এখানে, আপনি যদি অস্ট্রেলিয়া, কানাডাতে যান, সেখানে পপুলেশন ডেনসিটি এত বেশি, হ্যাঁ, সেখানে এটা সম্ভব। কিন্তু আমাদের দেশে আপনি যতই বলেন এই আপনার সোশ্যাল ডিস্টেন্সিং, এটা কিন্তু খুব ডিফিকাল্ট। আপনি অফিস আদালতে যান, ডিপার্টমেন্টাল শপে যান, আপনি বাজার ঘাটে যান, ইয়ে দেন, ভেরি ডিফিকাল্ট। এবং আপনার আমাদের আর্থসামাজিক বাস্তবতায় আমাদের করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে আমাদের কৌশলটা কি হবে, হ্যাঁ, সেইটা কিন্তু নির্ধারণ করাটা খুব দরকার ছিল। কারণ আপনি যেটা আমরা সরকারি হিসাবে পাই যে আপনার এখানে করোনা সংক্রমণে মৃত্যুর হার হচ্ছে 1.3 কি 4%। বিশ্বের অন্যান্য দেশে 5, 7, 10, 12 এরকম, তা আমাদের এখানে এত হয়। কিংবা আমরা যদি করোনা উপসর্গ নিয়ে যারা মারা গিয়েছেন সেইটাও যদি এটার সাথে যুক্ত করি, তাহলে 3%-এর বেশি হবে না। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আপনার করোনা যে আপনার ভাইরাসের কারণে যারা সিনিয়র সিটিজেন, তাদের ভিতরে মৃত্যুর হার কিন্তু 46%। হ্যাঁ, সুতরাং আমাদের যারা ধরেন যে আমাদের আনিসুজ্জামান স্যার, তারপরে আমাদের সাবেক মন্ত্রী, তারপরে বর্তমান মন্ত্রী, তারপরে সিনিয়র অনেকে কিন্তু মৃত্যুবরণ করেছেন, অনেক ডাক্তার, অনেক প্রকৌশলী। এবং আমি ডাক্তারদের মুখে বলতে শুনেছি যে আমাদের স্যাররা যেভাবে মরে যাচ্ছেন, আমরা কাদের কাছে শিখবো? হ্যাঁ, সুতরাং এই যে আপনার এই জায়গাটা কিন্তু খুব, আপনি হয়তো বা মৃত্যুর সংখ্যা দিয়ে এটা বুঝতে পারবেন না,
কারণ একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যদি আপনার সিনিয়র 10 জন শিক্ষক মরে যায় 10টা ডিসিপ্লিনে, ওই ডিসিপ্লিনে তিনি যে কন্ট্রিবিউট করতে পারতেন তিনি কিন্তু পারছেন না। এবং ওই জায়গাটা করোনার ক্ষেত্রে আমরা যদি আরো সচেতন হতাম, তারা যদি বেঁচে থাকতেন তাহলে পরে তারা কিন্তু ইন্টেলেকচুয়ালি কন্ট্রিবিউট করতে পারতেন। আপনি দেখেন যে 1971 সালের 14ই ডিসেম্বর আপনার যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হলো, বুদ্ধিজীবী কতজন? 25 জন, 30 জন, 50 জন, কিন্তু সেটার জন্য যে ইন্টেলেকচুয়াল ভ্যাকুয়ামটা হয়েছে, মানে বুদ্ধিবৃত্তিক শূন্যতা কিংবা দেউলিয়াত্ব, এবং যেটার জন্য আপনার মানে পাকিস্তানি বাহিনী এবং তাদের দোষর আমরা বুঝতে পেরেছি। তারা আপনার যে কাছে ফিরবো, আমাদের কাজটা সময় একদম করেছিলেন শেষ যে পর্যায়ে। মানে বুদ্ধিবৃত্তিক ভাবে আমাদের দেউলিয়া করার জন্য সেটা করেছিলেন। আপনি কিন্তু মানে করোনার যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু বহুমাত্রিক, আপনাকে কিন্তু সেটা বুঝতে হবে, এবং অনেক সময় আপনি সংখ্যা দিয়ে কিন্তু সেটা বুঝতে পারবেন। জি, আপনার কাছে ফিরবো আবারও। আমাদের হাতে আজ প্রকাশিত যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো এসেছে। প্রথমে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন আজকে প্রধান শিরোনাম করেছে, অপরাধের শেষ নেই টেকনাফে, কথায় কথায় হত্যা, বন্দুকযুদ্ধে মৃত্যুর রেকর্ড, মাদক ব্যবসা মানব পাচারেও শীর্ষে। এটি ছিল প্রধান শিরোনাম বাংলাদেশ প্রতিদিনের। এবং আরও বেশ কয়েকটি শিরোনাম রয়েছে। হাসপাতাল ভীতি কাটেনি, করোনা রোগীদের শনাক্ত, অধিকাংশ চিকিৎসা নিচ্ছেন বাড়িতে। রাশিয়ার ভ্যাকসিন বাজারে আনতে তোড়জোড়, ওসি প্রদীপের ভয়ঙ্কর স্টাইল, অপকর্মের প্রতিবাদ করলেই চালানো হতো অমানসিক নির্যাতন। বাংলাদেশ প্রতিদিনের এই ছিল প্রধান প্রধান শিরোনাম। এরপর কালের কণ্ঠ। কালের কণ্ঠের শিরোনাম, প্রধান শিরোনাম করেছে তারা, ভয় কেটেছে ঝুঁকি কাটেনি, করোনাকে নিয়ে তারা প্রধান শিরোনাম করেছে। এবং ওসিকে ঘটনা সাজানোর পরামর্শ দেন এসপি, এ ধরনের একটি শিরোনাম করা হয়েছে। আসামিদের রিমান্ডে নিতে পারেনি র্যাব। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের দৈনিক কালের কণ্ঠের প্রধান প্রধান শিরোনাম। এবং এরপর দ্য ডেইলি সান। ডেইলি সান আজ শিরোনাম করেছে, মোবাইল ব্যাংকিং ফ্রড কন্টিনিউয়াস আনএভেটেড, ফার্মার্স সাফার অ্যাট ফ্লাড লিঙ্গার্স। এই ছিল দ্য ডেইলি সানের প্রধান প্রধান শিরোনাম। আমরা একটু আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন রিয়াজ হায়দার চৌধুরী। আপনার কাছে আসতে চাই যে দেশে এখন টানা ঊর্ধ্বমুখী সংক্রমণ চলছে করোনার। চট্টগ্রামে করোনা সংক্রমণ আমরা জানি যে প্রায় 15,000-এর কাছাকাছি আক্রান্ত। সেখানে সংক্রমণ প্রতিরোধে আসলে সেখানকার মানুষ কতটা মানছেন, সতর্কতা বা স্বাভাবিক জীবন কিভাবে চলছে, যদি সংক্ষেপে বলেন। আমাদের সময় একদম শেষ পর্যায়ে। রিয়াজ হায়দার চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? রিয়াজের ইয়াটা করতে বলেন, মিউট করতে বলেন। ও আনমিউট হয়ে আছে। জি, আর রিয়াজ হায়দার মিউট হয়ে আছে। আপনারা তো শুনতে পাচ্ছেন না স্যার? যান্ত্রিক ত্রুটির কারণে আমরা রিয়াজ হায়দার চৌধুরীকে শুনতে পাচ্ছি না। আমরা একটু আবারও চলে যেতে চাই, আমাদের সময় একদম শেষ পর্যায়ে। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার, আপনার কাছে শেষ প্রশ্ন আসলে, যে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আছেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের আসলে ক্ষতি পোষাতে আপনারা কি কি উদ্যোগগুলো নিচ্ছেন? আপনার কাছে একদম শেষ মন্তব্য সংক্ষেপে 1 মিনিটে যদি শেষ করেন। না, যেই উদ্যোগগুলো আমরা নিয়েছি এ দিয়ে ক্ষতি পোষানো যাবে কিনা আমি জানি না। আর এখন যেটা চলছে, আমাদের না, সকল শিক্ষা প্রতিষ্ঠানই অনলাইনে ক্লাস নেওয়া শুরু করছে, যাতে একটা ছাত্রদের সাথে কন্ট্যাক্ট রাখা যায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার 35 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা দিয়ে বলছি যে কোনো অবস্থাতেই আমাদের মানে অন ক্যাম্পাস শিক্ষার বিকল্প অনলাইন পরীক্ষা লেখাপড়া হতে পারে। আসলে এর মধ্যে বহু রকমের জটিলতা আছে, প্রযুক্তিগত জটিলতা আছে, আর আমাদের প্রশিক্ষণের জটিলতা আছে। বহু সমস্যার কারণেই এটা আসলে চলছে। আমি কিন্তু এটা মনে করি না যে এটা আমাদের একটা স্থায়ী কোনো ব্যবস্থা হতে পারবে। আপৎকালীন ব্যবস্থা হিসাবে ছাত্ররা যাতে একেবারেই পড়াশোনা থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, সেজন্য একটা যোগাযোগ রক্ষা বাহন হিসাবে এটা চলছে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিগত সেশন যেটা করোনার কারণে ক্ষতিগ্রস্ত হলো, এটার ক্লাসগুলো এখন নিচ্ছি, কিন্তু কোনো পরীক্ষা আমরা নিচ্ছি না। এবং এরপরে আমরা দ্বিতীয় সেমিস্টারের ক্লাস শুরু করে দিব, এবং আশা করি যে এই বছরের শেষের দিকে গিয়ে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, তখন 2 সেমিস্টারের পরীক্ষা একসাথে নেওয়া হবে, এবং তাদের এই বর্তমান চলতি সেমিস্টারেও কিছু ক্লাস অন ক্যাম্পাসে তাদেরকে নিতে হবে, আমাদের শেষ করতেই হবে ক্লাস হিসেবে, এবং পরীক্ষাগুলো তখন নিতে হবে। জি, ধন্যবাদ। আমরা শেষ করতে হবে। মোস্তাফিজ শফি, আপনার কাছে আসতে চাই যে স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতির বিচার হচ্ছে, এখন অনেকে ধরাছোঁয়ার বাইরে, সংকট নিরসন এবং সুব্যবস্থা কত দূর? আপনার শেষ মন্তব্য জানতে চাই, একদম 1 মিনিটে যদি বলেন। এখনো অনেক দূর অবশ্যই আছে। আমি যেটা আগের বক্তব্যে বলেছিলাম যে আমাদের এটা অব্যাহত রাখতে হবে, এবং কঠোর ভাবেই অব্যাহত রাখতে হবে। সেটা যদি আমরা করতে পারি, এবং সত্যিকার অর্থে ঘটনার পিছনের ঘটনার সর্বশেষ লিঙ্কেজ কোন জায়গা পর্যন্ত
কোন জায়গা পর্যন্ত আছে সেগুলো যদি আমরা বের করে আমরা যদি মূল উৎপাদন করতে পারি তাহলেই কিন্তু আমরা রেজাল্ট পাবো। আর না হয় আমরা হয়তো কিছু দুর্নীতিবাজকে ধরবো, কিছুদিন আলোচনা থাকবে, কিছুদিন কি টেলিভিশনে পত্রিকায় থাকবে, মানুষ কিছুদিন আলোচনা করবে, কিন্তু বাস্তবে কি অপরাধটি মূল উৎপাদন হবে না। আমাদেরকে এটা অব্যাহত রাখতে হবে এবং একেবারে অপরাধের গভীরে যেতে হবে, যে যেখান থেকে এটার সূত্রপাত। জি, ধন্যবাদ ডক্টর আমরা সেখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। জি, ডক্টর হাফিজুর রহমান কার্জন, করোনার মধ্যে নাকাল, বন্যায় নাকাল দেশ, আপনার শেষ বক্তব্য দিয়ে শেষ করতে চাই আজকের। না, আমার কাছে যেটা মনে হয় যে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যে উচ্চতায় উঠেছে, বিশেষ করে আমরা অনুন্নত লিস্ট ডেভেলপড কান্ট্রি ছিলাম, সেখান থেকে উন্নয়নশীল দেশ, সেই স্ট্যাটাস আমরা অর্জন করেছি। এখন আমার কাছে যেটা মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিষয়টাতে মনোযোগ দেওয়া উচিত সেটা হচ্ছে যে আপনার এখানে বেসিক যে সমস্ত প্রতিষ্ঠান এবং সেক্টর, সেগুলো ধরে ধরে সেটাকে একদম মানে এমন ভাবে গড়ে তোলা, সেটা বিশ্বমানের করা, যেমন শিক্ষা, স্বাস্থ্য, আইনি সেবা, বিচারিক সেবা। জি, বিশ্বমানের করতে হবে। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং মোস্তাফিজ শফি এবং ডক্টর হাফিজুর রহমান কার্জন, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিয়াজ হায়দার চৌধুরী। যান্ত্রিক ত্রুটির কারণে আপনাকে হয়তো আমরা আপনার কথা শুনতে পারিনি। চারজনকেই ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ জুড়ে মহামারী সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। সংক্রমণ থেকে বাঁচতে শারীরিক দূরত্ব রেখে মেনে চলুন স্বাস্থ্যবিধি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।